প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প সে আসে ধীরে। আজ চতুর্থ এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। বিস্ময়কর ঘটনা শেষ পর্যন্ত ঘটেছে। খালু সাহেবকে নিয়ে আমি মহিলা পীরের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাজেদা খালা সঙ্গে যেতে চেয়েছিলেন। খালু সাহেব তার দিকে তাকিয়ে ধমক দিলেন। ধমক দিলেন বাক্যটা ঠিক হলো না। তিনি ধমক দেওয়ার মতো মুখের বিকট ভঙ্গি করলেন। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এতেই মাজেদা খালা ঘাবড়ে গেলেন। আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, ঝামেলা তুই নিয়ে যা। যাত্রাপথ দীর্ঘ। প্রথমে আমরা খালু সাহেবের গাড়িতে করে বাদামতলী ঘাট পর্যন্ত গেলাম। সেখান থেকে বুড়িগঙ্গা পার হবার জন্যে নৌকা নিলাম। নৌকায় উঠে তিনি আমার দিকে সূচ চোখে তাকিয়ে রইলেন। যে চোখের দৃষ্টি সূচের মতো বিধে সেটাই সূচচোখ। তিনি তার চোখ দিয়ে আমার শরীরের নানান জায়গায় ফুটু করতে লাগলেন। এক পর্যায়ে পকেট থেকে ডায়েরি বের করে লিখলেন, আর কত দূর। আমি কিছু বললাম না, মধুর ভঙ্গিতে হাসলাম। মধুর ভঙ্গির হাসি সবসময় সুখকর নয়। খালু সাহেবকে দেখে সেটা বোঝা যাচ্ছে। যতবারই হাসছি ততবারই উনি চিরবিরিয়ে উঠছেন। নৌকায় আছেন বলে উল্টো দিকে হাঁটা দিতে পারছেন না। তার মনের যে অবস্থা, এতে তিনি যে আমাকে ফেলে হাঁটা দিতেন এটা প্রায় নিশ্চিন্ত করেই বলা যাচ্ছে। বুড়িগঙ্গার মাঝামাঝি এসে তিনি ডায়েরি বের করে লিখলেন, আমি কোথাও যাব না, নৌকা ঘোরাতে বলো। আমি আবারও আগের মতো হাসলাম। তবে এই হাসির পূর্ণাট্য একটু অন্যরকম। দুষ্টু শিশুর অন্যায় আবদার শুনে মুরব্বীরা যে হাসি হাসেন, আমি হাসলাম সেই হাসি। খালু সাহেব চিরবিরিয়ে উঠলেন। নৌকা থেকে নেমে আমরা একটা টেম্পো নিলাম। টেম্পো থেকে নেমে গরুর গাড়ি। দিনের আলো তখনও আছে, তবে দ্রুত কমে আসছে। খালু সাহেব অস্থির হয়ে উঠেছেন। তার ভাবভঙ্গি এরকম যে যে কোনো মুহূর্তে তিনি গরুর গাড়ি থেকে নেমে পড়বেন। তিনি আবারও পকেট থেকে ডায়েরি বের করে লিখলেন, আর কত দূর। আমি আগের চেয়েও মধুর ভঙ্গিতে হাসলাম। মধুরতম হাসি খালু সাহেবের গায়ে মনে হলো পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল। আমি বললাম, খালু সাহেব, এত অস্থির হচ্ছেন কেন? দৃশ্য দেখুন, কি সুন্দর দৃশ্য। বাংলার গ্রাম, পল্লীবধূ কলসি কাঁখে নদীতে পানি আনতে যাচ্ছে। গরু অলস ভঙ্গিতে শুয়ে শুয়ে জাবর কাটছে। আকাশে দিনের শেষের কন্যা সুন্দর আলো ঝলমল করছে। ওই কবিতাটা কি আপনার মনে আছে খালু সাহেব? তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। খালু সাহেব ঘোত করে এমন এক শব্দ করলেন যে গরুর গাড়ির গাড়োয়ান চমকে উঠে বলল, ওনার ঘটনা কি? ঘটনা ব্যাখ্যা করলাম না, তবে আমি চুপ করে গেলাম। খালু সাহেবকে আর ঘাটানো ঠিক হবে না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। আমরা গরুর গাড়ি থেকে নামলাম সন্ধ্যা মিলাবার পর। এখন হাঁটা পথ, ক্ষেতের আলবে হাঁটা। খালু সাহেবের ইটালিয়ান জুতা কাদা পানিতে মাখামাখি হয়ে গেল। তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটল বিল পার হওয়ার সময়। খালু সাহেবের বাপা হাঁটু পর্যন্ত কাদায় ডেবে গেল। পা সহজেই টেনে তোলা গেল, কিন্তু সেই পায়ের জুতা কাদার ভেতর থেকে গেল। আমি শান্ত গলায় খালু সাহেবকে বললাম, এক পায়ের জুতা কি থাকবে, নাকি এটা ফেলে আমার মতো খালি পায়ে যাবেন? খালু সাহেব আমার দিকে তাকিয়ে কিছু নিশ্চয়ই বললেন। ভাগ্যিস তার জবান বন্ধ। কি বললেন শুনতে পেলাম না। শুনতে পেলে অবশ্যই ভালো লাগতো না। পীর মামার বাড়িতে আমরা পৌঁছালাম রাত 8টার দিকে। পীর মামা তখন মাত্র এশার নামাজ আদায় করে হুজুরখানায় বসেছেন। নানান বয়সের নারী পুরুষ তাকে ঘিরে বসে আছে। মামা কলকেতে টান দিচ্ছেন। এই দৃশ্য ভক্তরা অতি ভক্তির সঙ্গে দেখছে। পীর ফকিররা গাঁজা খেলে দোষ হয় না, সাধারণ মানুষরা খেলে হয় দোষ।
পীরমামা আমাকে দেখে কোলকে নামালেন। টকটকে লাল চোখে কিছুক্ষণ আমাকে দেখে অতি মিষ্টি গলায় বললেন, কেমন আছিস রে হিমু? মামার শরীর মাঝারি সাইজের, হাতির মতো, কিন্তু গলার স্বর অতি মধুর। আমি বিনীত গলায় বললাম, ভালো আছি। রুগী নিয়ে এসেছিস? জি। তোর জানি কি হয়? খালু হয়। এর দেখি আদব লেহাজ কিছুই নাই। আমার সেলামালকি দিল না, কদমবুসিও করল না। মামা, মাফ কইরা দেন, রুগী মানুষ। জবান বন্ধ? জি। মামা আবারও কোলকে হাত দিয়ে কয়েকটা টান দিয়ে দার্শনিকের মতো গলায় বললেন, জবান বন্ধ থাকাই ভালো। জগতের বেশিরভাগ পাপ কাজ জবানের কারণেই হয়। আমি বললাম, মামা, আশা নিয়ে শহর থেকে এসেছি, জবান ঠিক করে দেন। মামা বললেন, আমি জবান ঠিক করার মালিক না, জবান ঠিক করার মালিক আল্লাহ পাক। যাই হোক, এসেছিস যখন চেষ্টা করে দেখি। ওরে তোরা, রুগীরে শক্ত করে খুঁটির সাথে বেঁধে ফেল, হাত পা যেন নাড়াইতে না পারে। উনার কথা শেষ হইবার আগেই মামার লোকজন অতি দ্রুত খালু সাহেবের হাত পা বেঁধে খুঁটির সঙ্গে লটকে দিল। উনি ভয়ে চুপসে গেলেন, তেমন কোনো বাধা দিলেন না। এ ধরনের কোনো ঘটনার জন্যে তিনি প্রস্তুত ছিলেন না। খালু সাহেব এতই ঘাবড়ে গেছেন যে আমার দিকেও তাকাচ্ছেন না। তিনি এক দৃষ্টিতে পীরমামার দিকে তাকিয়ে আছেন। পীরমামা বললেন, এক কাজ কর, পাটকাঠির মাথায় কাঁচা গুমা খেয়ে আন, এনে এই জবান বন্ধ লোকের মুখে ঢুকিয়ে দে, ইনশাআল্লাহ জবান ফুটবে। এক লোক দৌড়ে গেল পাটকাঠিতে গুমা খেয়ে আনতে। উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে আনন্দের নাড়াচাড়া দেখা গেল। খালু সাহেবের চোখ দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অক্ষিকোটর থেকে চোখ বের হয়ে আসবে। চারদিকে চরম উত্তেজনা। পীরমামা হাত উঁচু করে উত্তেজনা কিছুটা কমালেন। মিষ্টি গলায় বললেন, গু খাওয়ানোর আগে এর মাথাটা কামায়া দে। মাথা কামানো কোনো চিকিৎসা না, আমার সঙ্গে বেয়াদবি করছে বলে শাস্তি। আমার সেলামালকি দেয় নাই। মামার কথা অক্ষরে অক্ষরে পালিত হল। ওয়ান টাইম রেজারে মাথা মুন্ডিত হল। খালু সাহেবকে এখন দেখাচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের মতো। চেহারার মধ্যে কেমন যেন মায়া মায়া ভাব চলে এসেছে। পীরমামা খালু সাহেবের দিকে তাকিয়ে অতি মধুর গলায় বললেন, বাবা গো, এখন একটু গু খাও, বেশি খাইতে হবে না। পাটকাঠির মধ্যে যতটুকু আনছে ততটুকু খাইলেই কাজ হবে। মুখ বন্ধ কইরা রাখবা না, কেমন? মামার কথা শোনো। গু মাখানো পাটকাঠি এসেছে। মামার মতোই অত্যন্ত বলশালী এক লোক সেই পাটকাঠি নিয়ে এগিয়ে এসেছে। সেই কাঠি মুখের ভেতর ঢুকাতে হলো না। তার আগেই খালু সাহেব স্পষ্ট গলায় বললেন, খাবো না, আমি গু খাবো না। চারিদিকে আনন্দের হল্লোড় উঠল। ফুটেছে, জবান ফুটেছে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আমি খালু সাহেবকে নিয়ে ফিরছি। বুড়িগঙ্গায় নৌকায় ওঠা পর্যন্ত তিনি কোনো কথা বললেন না। আমার ধারণা হলো আবারও বোধহয় জবান বন্ধ হয়ে গেছে। নৌকায় উঠার পর তিনি কথা বললেন। শান্ত গলায় বললেন, হিমু, তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবে? আমি বললাম, জি খালু সাহেব, বলবো। খালু সাহেব বললেন, আমার ধারণা যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পীরমামা আমাকে আরোগ্য করলেন, সেই চিকিৎসা পদ্ধতি উনার মাথায় আসেনি। তুমি তাকে শিখিয়ে দিয়েছ। আমি ঠিক ধরেছি না? জি, ঠিক ধরেছেন। হিমু শোনো, আমার বাড়িতে একটা লাইসেন্স করা পিস্তল আছে। তোমাকে আর যদি কোনোদিন আমার বাড়িতে দেখি, পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলব। আমার ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, কিছু যায় আসে না। মনে থাকবে হিমু? জি, মনে থাকবে। আমি কথা বলতে পারছি,
আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ। কিন্তু আমার বাড়িতে তোমাকে দেখলে অবশ্যই আমি তোমাকে গুলি করব। বুড়িগঙ্গার উপরে তোমার সঙ্গে দেখাই যেন আমাদের শেষ দেখা হয়। জি, আচ্ছা। খালু সাহেব অন্যদিকে মুখ ফিরিয়ে রাতের বুড়িগঙ্গার শোভা দেখতে লাগলেন। রাতের বুড়িগঙ্গা সত্যিই অপূর্ব। হিমু, জি, ধরো আমি যদি কথা না বলতাম, তাহলে ওই বদমেয়ে কি আমার মুখে গুয়ের কাঠিটা দিয়ে দিত? মনে হয় দিত। শেষ মুহূর্তে তুমি আটকাতে না। ইচ্ছে থাকলেও আটকানো যেত না। মব সাইকোলজি কাজ করছিল। যেখানে মব সাইকোলজি কাজ করে সেখানে চুপ করে থাকতে হয়। হিমু, জি, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমি আরোগ্য লাভ করেছি, আশা করি এই চিকিৎসা পদ্ধতি নিয়ে তুমি কারো সঙ্গে কথা বলবে না। আমি বলবো না। হিমু, জি, তোমাকে ক্ষমা করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। খালু সাহেব, আমাকে ক্ষমা করার চেষ্টা করতে হবে না। ক্ষমা করলেই আমি লাই পেয়ে যাব। আরো বড় কোনো অপরাধ করে ফেলব। কথা ভুল বলনি। আচ্ছা হেমু, শোনো, আমার গলার স্বর কি আগের মতোই আছে? সামান্য পরিবর্তন হয়েছে। আপনার গলার স্বর আগের চেয়ে মধুর হয়েছে। খালু সাহেব বিড়বিড় করে বললেন, আমার নিজেরও তাই ধারণা। তিনি নৌকার গুলোইয়ে বসে আছেন। নদীর ঘোলা পানির দিকে তাকিয়ে হয়তো পানিতে নিজের ছায়া দেখছেন। মানুষ চলমান জলে নিজের ছবি দেখতে খুব পছন্দ করে। ফরিদার চিঠি পেয়েছি। মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হল এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখাই গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটি ব্যাপার থাকে, বিষাদময়তা। নিতান্ত আনন্দ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা কি করে জানি সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা তারা যে ইচ্ছে করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে। ফরিদা লিখেছে, হিমু ভাই, আজ একটু আগে আপনি হাসপাতাল থেকে চলে গেছেন। দীর্ঘ সময় আপনি আমার বিছানার পাশে চুপচাপ বসেছিলেন। আমি ঘুমোচ্ছিলাম। জেগে উঠে সেজন্যই খুব লজ্জা পেয়েছি। আপনি আমার কাছের কেউ নন। খুব কাছের কেউ আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে, এটা ভাবতেই আমার অস্বস্তি লাগে। আপনি তাকিয়েছিলেন ভেবে সে কারণেই খুব সংকুচিত বোধ করছি। হিমু ভাই, আপনি রাগ করবেন না। আমি জানি আপনি আমার পাশেই বসেছিলেন, তারপরও আমার দিকে একবারও তাকাননি। আপনি সবসময়ই পর্দার আড়ালের একজন। আমি আপনাকে বোঝার চেষ্টা করেছি, বুঝতে পারিনি। জটিল মানুষ খুব সহজেই বোঝা যায়। আপনি জটিল না। আবার আপনি খুব সরল সাদাসিধা মানুষ, তাই বা বলি কি করে? আপনার কথা থাক, নিজের কথা বলি। এই কথাটা না বললেও কিছু যেত আসতো না, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হঠাৎ মনে হচ্ছে পৃথিবীর একটি মানুষও কি আমার ভেতরের সত্যটা জানবে না? সে সত্য যত নির্মমই হোক, তারপরও তো সত্য। অন্তত একজন মানুষ আমার সত্যি পরিচয় জানুক। সেই একজন আপনি হওয়াই সবচেয়ে নিরাপদ। হিমু ভাই, আমি আমার মোটামুটি দীর্ঘ বিবাহিত জীবনে ইমরুলের বাবাকে ভালোবাসতে পারিনি। পাশাপাশি এক বিছানায় বাস করলে যে মমতা তৈরি হয় তা হয়েছে। সে মমতাও খুব বেশি কিন্তু না। না, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি। সবার কাছে আমাদের পরিচয় আদর্শ দম্পতি। আপনার বন্ধু ধরেই নিয়েছিল তার প্রতি ভালোবাসায় আমার হৃদয় টলমল করছে। সে হয়তো ভেবেছে যে বধূ তার স্বামীর সঙ্গে দীর্ঘ 10 বছরে একটি বারও উঁচু গলায় কথা বলেনি, কঠিন করে তাকায়নি, সেই তরুণী বধূর হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। বোকা মানুষটা বুঝতেও পারেনি ব্যাপারটা কি। একদিক দিয়ে ভালোই হয়েছে। জীবন তো চলেই যাচ্ছে, কোথাও থমকে যাচ্ছে না।
যখন অসুখটা হলো আমি বুঝে গেলাম সময় চলে এসেছে। তখন হাহাকারে হৃদয় পূর্ণ হলো। মনে হলো কিছু না পেয়েই চলে যাচ্ছি। তারপর একটা ঘটনা ঘটল, বিশেষ ঘটনা। কিশোরী বয়সে যে মানুষটাকে পাগলের মতো ভালোবেসেছিলাম, সে হঠাৎ উদয় হলো তখন। তাকে দেখে কি যে ভালো লাগলো! ইচ্ছে করলো চিৎকার করে আনন্দে কেঁদে উঠি। হিমু ভাই, আপনি শুনলে খুবই অবাক হবেন। হয়তোবা খানিকটা কষ্টও পাবেন। মানুষটাকে দেখে আমার মনে হলো, ইস! সে যদি আমাকে নিয়ে অনেক দূরের কোনো দেশে চলে যেত, যেখানে কেউ আমাকে চিনবে না, যে দেশে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, এমনকি ইমরুলও নেই। আপনার কাছে অকপটে সত্যি কথা বললাম। এখন নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। রাশেদুল করিম নামের মানুষটা মহা ব্যস্ত হয়ে গেছে আমাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে। খুব লোভ হচ্ছে। চিকিৎসা হোক বা না হোক, তার সঙ্গে কিছুদিন তো থাকতে পারবো। রোজ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলতে পারবো। আমি খুব খারাপ, তাই না হিমু ভাই? আমার ভেতর যত লোভী থাকুক, এই কাজ আমি করব না। ভালো না বেসে এক ধরনের অপমান আমি ইমরুলের বাবাকে করেছি। বেচারা সেটা বুঝতে পারেনি বলেই কষ্ট পায়নি। এখন যদি আমি রাশেদের টাকায় চিকিৎসা করি, ইমরুলের বাবা কষ্ট পাবে। এই কষ্ট আমি কখনো কোনোদিনও দিব না। এই সম্মানটুকু আমি তাকে করব। শুনতে পেয়েছি ইমরুলকে আপনি আসমা হক নামের এক মহিলার কাছে রেখে এসেছেন। এই মহিলা তাকে পালক পুত্র হিসেবে বড় করবে। এইসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কারণ আমি নিশ্চিত জানি ইমরুলের জন্য যা ভালো আপনি তাই করবেন। মানুষ আপনাকে নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলে, কিন্তু আমি জানি মানুষের জন্য যা শুভ, যা কল্যাণকর, আপনি সারা জীবন তাই করে এসেছেন। আমি মাঝে মাঝে এই ভেবে অবাক হই যে পৃথিবীতে আপনার মতো ভালো মানুষ যেমন আসে, আমার মতো খারাপ মানুষও আসে। এভাবেই পৃথিবীতে সাম্য ব্যবস্থা বজায় থাকে। ইতি আপনার স্নেহধন্য ফরিদা। ফরিদার চিঠি ভালোমতো বোঝার জন্যে দ্বিতীয়বার পড়া উচিত। পড়া গেল না, কারণ আমার মহান শিক্ষক বাবা এই বিষয়ে কঠিন নির্দেশ দিয়ে গিয়েছেন। বাবা হিমালয় পৃথিবীর যে কোনো দৃশ্য প্রথমবার দেখিবে, একবার দৃষ্টি ফিরাইবার পর দ্বিতীয়বার তাকাইবে না। তাহাতে মায়া তৈরি হইবে। মায়া তৈরি হওয়ার অর্থই বিভ্রম ও ভ্রান্তি তৈরি হওয়া। ভ্রান্তি উদয় হওয়ার অর্থই হইল ভ্রান্তি বিলাস তৈরি হওয়া। বিলাসের হাতে নিজেকে সমর্পণ করা। একটি অতি সাধারণ উদাহরণ দেই। মনে করো তুমি একজন প্রবাসী। তোমার অতি নিকট একজন তোমাকে একটি পত্র দিয়াছেন। পত্রটি দীর্ঘ, কিন্তু কিছুটা জটিল। পাঠ উদ্ধারের জন্যে তোমাকে পত্রটি দ্বিতীয়বার পড়িতে হইবে। ভুলেও এই কাজ করিবে না। লাভের মধ্যে লাভ হইবে, তুমি মায়ায় জড়াইবে। পত্রতা সে যত মূল্যবানই হোক, পাঠ সমাপ্ত মাত্র কুচি কুচি করিয়া হাওয়ায় উড়াইয়া দিবে। চেষ্টা করিবে পত্রের বিষয়বস্তু সম্পূর্ণ ভুলিয়া যাইতে। আমি বাবার উপদেশ মতো ফরিদার চিঠি কুচি কুচি করে হাওয়ায় উড়িয়ে দিলাম। দক্ষিণের মৌসুমী বায়ুর কারণে চিঠির কুচিগুলো কিছুক্ষণ হাওয়ায় উড়ল। যে কোনো উড়ন্ত জিনিসই দেখতে ভালো লাগে। আমার মনে কিছুক্ষণের জন্যে ভালো লাগার বোধ তৈরি হলো। ভালো লাগার বোধ তৈরি হলেই ভালো মানুষের সঙ্গ পেতে ইচ্ছে করে। মাজেদা খালার বাড়িতে যাওয়া নিষেধ। যোগাযোগের মাধ্যম টেলিফোন। ঠিক করলাম খালু সাহেব টেলিফোন ধরলেই গলা মুটু করে বলবো, আচ্ছা, এটা কি মোহাম্মদপুর দমকল বাহিনী? এই মুহূর্তে আমার একটা দমকল দরকার। টেলিফোন ধরলেন খালা। আমি কিছু বলার আগেই খালা বললেন, হিমু নাকি? আমি বললাম, বুঝলি কি করে? আমি তো এখনো হ্যালো বলিনি। খালা বললেন, খুব প্রিয় কেউ টেলিফোন করলে বোঝা যায়। টেলিফোনের রিং অন্যরকম করে বাজে।
খালু সাহেব কেমন আছেন? ভালো। কথা বলে যাচ্ছেন তো? সারাক্ষণই কথা বলছে, বিরক্ত করে মারছে। অনেকদিন কথা বলতে পারেনি, এখন পুষিয়ে নিচ্ছে। মাথায় চুল উঠেছে? উঠেছিল, নাপিত ডাকিয়ে আবার পুরো মাথা কামিয়েছে। কেন? জানি না কেন, তবে সে সুখে আছে। খালা আনন্দের হাসি আসলেন। আমি বললাম, অসুখ সেরে যাওয়ায় খালু সাহেব নিশ্চয়ই খুশি। খুশি তো বটেই, তোর উপর কেন জানি খুবই নারাজ। আমি তোর খালুকে বললাম, বেচারা হিমু এত কষ্ট করে চিকিৎসা করিয়ে তোমাকে ভালো করেছে, তুমি কেন তার উপর নারাজ? তার উত্তরে খালু সাহেব কি বলেছেন? সে চিৎকার করে বলেছে, শাট আপ! তোর নামই সে শুনতে পারে না। নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করে। আচ্ছা হিমু, ওই মহিলা পীর কি চিকিৎসা করেছিলেন বলতো? শুনে কি করবে, বাদ দাও। চিকিৎসায় ফল হয়েছে, এটাই আসল কথা। অবশ্যই। মনে করা যাক চিকিৎসা হিসেবে সে গু খাইয়ে দিয়েছে, তখন ধরতে হবে গু হলো কোরামিন ইনজেকশন। ঠিক না খালা? অবশ্যই ঠিক। খালা, কথা শেষ, টেলিফোন রাখি। খালা টেলিফোনে চেঁচিয়ে উঠলেন, না না, খবরদার, আমি আসল কথা বলতে ভুলে গেছি। আমার কি হয়েছে কে জানে, দুনিয়ার কথা টেলিফোনে বলি, আসল কথা বলতে ভুলে যাই। আসল কথাটা কি, তাড়াতাড়ি বলো, নয়তো আবার ভুলে যাবে। আসমা তোকে খুঁজছে, পাগলের মতো খুঁজছে। উনি যখন খুঁজেন, পাগলের মতোই খুঁজেন, এটা নতুন কিছু না। এবার সত্যি সত্যি পাগলের মতো খুঁজছে। আমার মনে হয় ভয়ঙ্কর কিছু ঘটেছে। মিসেস আসমা হক পিএইচডি আমার সামনে বসে আছেন। আসমা হকের পাশে তার স্বামী। আমি ভদ্রলোকের নাম জানি, ফজলুল আলম। তবে আসমা হক তাকে ডাকছেন চার্লি নামে। ভদ্রলোকের মধ্যে আমি কোনো চার্লির ভাব দেখছি না। ওনাকে সিরিয়াস ধরনের মানুষ বলে মনে হচ্ছে। চার্লি নিশ্চয় ভদ্রলোকের নাম না, মনে হচ্ছে এটা আসমা হকের দেয়া আদরের নাম। এখন হুট করে আমি যদি বলি, কেমন আছেন চার্লি ভাই, উনি রেগে যেতে পারেন। ভদ্রলোকের চেহারা দেখে মনে হচ্ছে তার ভেতর চাপা রাগ আছে। সুপ্ত আগ্নেয়গিরি টাইপ পুরুষ। অনেকদিন পর পর হঠাৎ করে লাভা বের হয়ে আসে। হোটেলের পরিবেশ সংবাদপত্রের ভাষায় অস্বস্তিকর। চার্লি সাহেব ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার পাতা উল্টাচ্ছেন। পাতা উল্টানোর ফাঁকে ফাঁকে আমাকে দেখছেন। যতবারই দেখছেন ততবারই তার ভ্রু কুঁচকে যাচ্ছে, মুখ যদিও হাসি হাসি। আমি যখন বললাম, কেমন আছেন স্যার, তিনি তার উত্তর না দিয়ে বললেন, আপনি ভালো আছেন তো? যেসব মানুষ প্রশ্নোত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তাদের বিষয়ে সাবধান থাকা বাঞ্ছনীয়। আসমা হক বললেন, চার্লি, তুমি বোধহয় ওনাকে চিনতে পারোনি। ভদ্রলোক বললেন, চিনতে পারার কথা নয়, ইনার সঙ্গে আমার আগে দেখা হয়নি, তবে টেলিফোনে কথা হয়েছে। আসমা হক বললেন, এর নাম হিমু, ইমরুলকে ইনি এনে দিয়েছেন। ভদ্রলোক বললেন, ও আচ্ছা, আপনি সেই এজেন্ট। শিশুটিকে আমাদের পছন্দ হয়েছে। আপনি অতি দ্রুত অ্যাডপশন পেপার রেডি করুন। আমরা আর বেশি দিন থাকব না। 1 মাস 18 দিন থাকা হয়ে গেছে। অ্যাডপশন পেপার রেডি করতে কতদিন লাগবে? 1 সপ্তাহ। আরো তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন। শুনেছি এদেশে টাকা দিয়ে সবকিছু করানো যায়। টাকা ঢালুন। জি আচ্ছা, ঢালব। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে ভদ্রলোক রেগে যাচ্ছেন। তিনি যে রেগে যাচ্ছেন তা নিজেও বুঝতে পারছেন। অবশ্যই এটা একটা মহৎ গুণ। বেশিরভাগ মানুষই রেগে যাবার সময় বুঝতে পারে না সে রেগে যাচ্ছে। ভদ্রলোক পত্রিকার পাতা অতি দ্রুত উল্টে রাগ কমানোর চেষ্টা করছেন। এই পদ্ধতিতে রাগ কমবে না, রাগের সঙ্গে বিরক্তি যোগ হবে। কারণ ছাড়াই বইয়ের পাতা উল্টানো বিরক্তিকর ব্যাপার। ভদ্রলোক রেগে যাচ্ছেন কেন বুঝতে পারছি না। তিনি কি ইমরুলকে দত্তক নিতে চাচ্ছেন না? স্ত্রীর চাপে পড়ে রাজি হয়েছেন? আসমা হক বললেন, চার্লি, তুমি কি একটা কাজ করবে?
হোটেলের লবিতে গিয়ে কিছুক্ষণ বসবে? আমি হিমু সাহেবের সঙ্গে একান্তে কিছু কথা বলবো। ভদ্রলোক স্ত্রীর কথা শুনতে পেলেন বলে মনে হলো না। হঠাৎ পত্রিকার পাতা উল্টানো বন্ধ রেখে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে বললেন, পৃথিবীর কোনো দেশ নেই যেখানে ট্রাফিক লাইট থাকার পরেও ট্রাফিক পুলিশ আছে। কেন বলুন তো? ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলছে না সবুজ বাতি জ্বলছে তা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, তাকিয়ে আছে ট্রাফিক পুলিশের দিকে। হোয়াই? আমি বললাম, বাংলাদেশের মানুষ যন্ত্রে বিশ্বাস করে না, মানুষে বিশ্বাস করে। যন্ত্র সবুজ বাতি জ্বালিয়ে যেতে বললেই আমি কেন যাব? একজন মানুষ বলুক। আপনি কত হাস্যকর একটা যুক্তি দিয়েছেন তা কি জানেন? জি, জানি। যে জাতি যন্ত্র বিশ্বাস করে না সেই জাতির ভবিষ্যৎ কি তা জানেন? ভবিষ্যৎ অন্তত উজ্জ্বল হবার কথা না। ভদ্রলোকের চোখ ধক করে উঠল। মনে হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। আসমা হক গলা কঠিন করে বললেন, চার্লি, তুমি কি তোমার ম্যাগাজিনটা নিয়ে লবিতে কিছুক্ষণ বসবে? হিমুর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। আমিও কিন্তু জরুরি কথা বলছি। না, তুমি জরুরি কথা বলছো না। তুমি রাগ করার মতো অজুহাত তৈরি করার চেষ্টা করছো। ভদ্রলোক ম্যাগাজিন ছাড়াই উঠে দাঁড়ালেন, ঘর থেকে বের হয়ে গেলেন। আবার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ম্যাগাজিন হাতে নিলেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আসমা হক বিরক্ত গলায় বললেন, কি হলো? তিনি বললেন, লবিতে যাচ্ছি, তোমাদের কথাবার্তা শেষ হলে আমাকে ডেকে নিও। আসমা হক আমার দিকে তাকিয়ে বললেন, চার্লি অনিয়ম সহ্য করতে পারে না, অনিয়ম দেখলেই রেগে যায়। হিমু, আপনি চা কফি কিছু খাবেন? না। আপনার খালা বলেছিলেন আপনার সুপারন্যাচারাল পাওয়ার মারাত্মক। অনেকবার আপনি আপনার এই ক্ষমতার প্রমাণ দিয়েছেন। এটা কি সত্যি? না, একেবারেই সত্যি না। সুপারম্যানরা থাকে কমিকের বইয়ে, পৃথিবীতে থাকে না। আমার তো ধারণা আপনার খালার কথা সত্যি। আপনি আমাকে বলেছিলেন আমি শেষ পর্যন্ত কোনো শিশু দত্তক নেব না, কারণ আমার নিজেরই সন্তান হবে। হ্যাঁ, একটা মেয়ে হবে। মেয়ে হবার কথা বলেননি। আসলে ভুলে গেছি কি বলেছিলাম। আসমা হক বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, গত 18 বছর ধরে আমি আর আমার স্বামী সন্তানের জন্যে এমন কোনো চেষ্টা নেই যা করিনি, এমন কোনো চিকিৎসা নেই যা করাইনি। একবার পত্রিকায় পড়লাম নিউজিল্যান্ডের মুর আদিবাসীরা নিঃসন্তান দম্পতিকে কি এক আরক খেতে দেয়, তাতে সন্তান লাভ হয়। আমি নিউজিল্যান্ডের আরকও খেয়েছি। আরকটা খেতে কেমন ছিল? আসমা হক বিরক্ত গলায় বললেন, সস্তা রসিকতা আমার সঙ্গে করবেন না। আরক খেতে কেমন ছিল সে আলাপ করার জন্যে আপনাকে ডাকিনি। কি জন্যে ডেকেছেন? ইমরুলকে দত্তক নেবার আমাদের আর প্রয়োজন নেই, এটা জানানোর জন্যে। আপনার স্বামী চার্লি সাহেব যে বললেন অ্যাডপোসান পেপার রেডি করতে, সে এখনো কিছুই জানে না। আমি যে কনসেপ্ট করেছি এটা তাকে জানানো হয়নি। শুধু আমি জানি, আমার গাইনোকোলজিস্ট জানে, আর আপনি জানেন। আপনার স্বামীকে জানাননি কেন? আসমা হক বললেন, আমি ঠিক করে রেখেছিলাম এই অদ্ভুত আনন্দময় খবরটা প্রথম আপনাকে দেব। আপনাকে খুঁজে পাচ্ছিলাম না বলেই চার্লিকে খবরটা দেওয়া হয়নি। আপনি চলে যাবার পর তাকে খবরটা দেব। আমি চলে যাই, তাড়াতাড়ি তাকে খবরটা দিন। আসমা হক বললেন, আমি আপনার জন্যে কিছু করতে চাই। আল্লাহ আমাকে যে উপহার পাঠিয়েছেন হয়তো তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তারপরেও আমি আপনার জন্যে কিছু করতে চাই। আপনি আমার কাছে কিছু একটা চান। এখন চাইতে হবে? হ্যাঁ, এখন। আসমা হকের চোখে পানি এসে গেছে। তিনি চোখের পানি মুছতে মুছতে বললেন, হ্যাঁ, এখন চাইতে হবে। আমি বললাম, ইমরুলের মা খুব অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করবেন। অনেক টাকার ব্যাপার, হয়তো তাকে দেশের বাইরেও নিতে হতে পারে। আসমা হক কঠিন গলায় বললেন, টাকা পয়সার ফিরিস্তি দিতে তো আপনাকে বলিনি। আপনি আমার কাছে কি চান জানতে চাচ্ছি। এটাই চাচ্ছি। নিজের জন্য কিছু কি চাইবার আছে? আছে।
কিন্তু সেটা আপনি পারবেন না। অবশ্যই পারবো। কেন পারবো না? বলুন কি চান? আমার খুব শখ চাঁদে যাওয়া। চাঁদ থেকে আমাদের পৃথিবীটাকে কেমন দেখায় সেটা দেখা। আমাকে চাঁদে পাঠাতে পারবেন? আসমা হক অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দুঃখিত গলায় বললেন, না, পারবো না। আমার ক্ষমতা থাকলে অবশ্যই আপনাকে চাঁদে পাঠাতাম। আমি এখন উঠি। লবি থেকে আপনার স্বামীকে পাঠাচ্ছি। তাকে আনন্দের সংবাদটা দিন। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার স্বামীকে একটু রাগিয়ে দিয়ে যাব? আসমা হক বিস্মিত হয়ে বললেন, কেন? আমি হাসতে হাসতে বললাম, মজা করতে ইচ্ছে হচ্ছে। আপনি কি সবসময় মজা করেন? না, করতে ইচ্ছে করে, করতে পারি না। আমি আপনার সঙ্গে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করেছি। আপনি কি খারাপ ব্যবহারের কথাগুলি মনে রাখবেন? আপনি চাইলে মনে রাখব। আপনি কি চান? ভদ্রমহিলা জবাব দিলেন না। চোখ মুছতে লাগলেন। এই মহিলার মনে হয় কান্নার রোগ আছে। ফজলুল আলম সাহেব রাগী মুখে লবিতে চায়ের কাপ হাতে বসেছিলেন। আমি তার সামনে এসে দাঁড়াতেই তিনি ভ্রু কুঁচকে তাকালেন। আমি বললাম, এই চার্লি, তোমাকে তোমার বউ ডাকে। আজ তোমার খবর আছে। তোমাকে সে প্যাদানি দিবে। ভদ্রলোক হতবম্ব হয়ে তাকিয়ে আছেন। টপ করে শব্দ হলো। তার হাত থেকে ন্যাশনাল জিওগ্রাফির কপিটা মেঝেতে পড়ে গেল। আমার বিছানার পাশে কে যেন বসে আছে। সূর্যের আলো ভালোমতো ফুটেনি। যে বসে আছে তাকে পরিষ্কার দেখা যাচ্ছে না। তারপরেও চেনা চেনা লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই লোকটাকে চিনে ফেলব। আমি তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো, এত কষ্ট করে চেনার কি প্রয়োজন আছে? শীত শীত লাগছে। গায়ের উপর পাতলা চাদর থাকায় আরামদায়ক। চেনাচেনি বাদ দিয়ে আরো খানিকক্ষণ ঘুমানো যেতে পারে। বিছানার পাশে যে বসে আছে, বসে থাকুক। ঘুম ভাঙার পর দিনের প্রথম আলোয় তার সঙ্গে পরিচয় হবে। দিনের প্রথম আলোয় বিভ্রম থাকে না। পরিচয়ের জন্যে বিভ্রমহীন আলোর কোনো বিকল্প নেই। আমি চাদরটা মাথা পর্যন্ত টেনে দিলাম। আমার মাথার ভেতর জটিল গবেষণামূলক আলোচনা আসি আসি করছে। তাকে প্রশ্রয় না দিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমানো দরকার। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কথাটা কে বলেছেন? বিখ্যাত কেউ নিশ্চয়ই বলেছেন। সাধারণ মানুষ যত ভালো কথাই বলুক, কেউ তা বিবেচনার ভেতরে আনবে না। কথাটা বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একজনকে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মতো আমি ঘুমালাম। ঘুম ভাঙার পরেও বিছানায় উঠে বসলাম না। ছোটবেলার মতো চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইলাম। আমার বিছানার পাশে বসে থাকা লোকটা এখনো আছে। তাকে এখনো চিনতে পারছি না, তবে চিনে ফেলব। সমস্যা হচ্ছে, তাকে চিনতে ইচ্ছে হচ্ছে না। হিমু সাহেব। জি। মনে হচ্ছে আপনার ঘুম ভেঙেছে। আমি ফ্লাক্স ভর্তি চা বানিয়ে এনেছি। মুখ না ধুয়ে চা খাওয়ার অভ্যাস কি আপনার আছে? আছে। এক কাপ চা কি দেব? দিতে পারেন। আমাকে কি আপনি চিনতে পেরেছেন? না। আপনাকে দোষ দিয়ে লাভ নেই। আমি নিজেই আমাকে চিনতে পারছি না। আয়নার দিকে তাকিয়ে আঁতকে উঠে ভেবেছি, এ কে? গতরাতে আমি গোঁফ ফেলে দিয়েছি। এতেই চেহারাটা অনেকখানি পাল্টে গেছে। তার উপর গায়ে দিয়েছি কটকটে হলুদ পাঞ্জাবি। কড়া হলুদ রং যে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করতে পারে তা জানতাম না। ভদ্রলোক শরীর দুলিয়ে ঘর কাঁপিয়ে হাসলেন। হাসি থামার পরেও আমার খাট দুলতে লাগলো। আমি চোখ মেলে ভদ্রলোককে দেখলাম। বিছানায় উঠে বসলাম। ভদ্রলোক আমার দিকে গরম চা ভর্তি মগ ধরিয়ে দিলেন। আমি বললাম, আপনি কে? ভদ্রলোক বললেন, আমি আপনার আসমা ম্যাডামের হাজবেন্ড। নাম ফজলুল আলম। আপনি এখানে কেন? আমি ঠিক করেছি আজ সারাদিন আমি আপনার সঙ্গে থাকব। এই উপলক্ষে একটা হলুদ পাঞ্জাবি বানিয়েছি। আমি এসেছিও খালি পায়ে। আমি কিছু বললাম না। চায়ে চুমুক দিলাম। ভদ্রলোক বললেন, চাটা কি ভালো হয়েছে? হ্যাঁ। আমি কি আজ সারাদিন আপনার সঙ্গে থাকতে পারি? থাকতে চাচ্ছেন কেন?
আপনি সারাদিনে কি কি করেন সেটা দেখার ইচ্ছা। আমি সারাদিনে কিছুই করি না। আমি এই কিছুই করি নাটাই দেখব। ভালো কথা। আমি ইমরুল ছেলেটির মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করেছি। এই মহিলাকে তার স্বামী এবং সন্তানসহ দেশের বাইরে নিয়ে যাবার ব্যবস্থা করেছি। আমি কিছু না বলে আমার চায়ের মগ বাড়িয়ে দিলাম। চা খেতে খুবই ভালো হয়েছে। এই চা ২-৩ মগ খাওয়া যায়। ভদ্রলোকের ধৈর্য ভালো। আমি তাকে নিয়ে সারাদিন হাঁটলাম, উদ্দেশ্যহীন হাঁটা। তিনি একবারও বললেন না, আমরা কোথায় যাচ্ছি। মতিঝিল এলাকায় ২১ তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন হচ্ছে। আমি ভদ্রলোককে নিয়ে ঘণ্টাখানেক মাটি খোঁড়া দেখলাম। সেখান থেকে গেলাম নাটকপাড়া বেইলি রোডে। সেখানে একটা ফুচকার দোকানে রূপবতী সব মেয়েরা নানান ধরনের আহ্লাদ করতে করতে ফুচকা খায়। দেখতে ভালো লাগে। ফুচকা খাওয়া দেখে গেলাম রমনা থানায়। এই থানার বারান্দায় কেরোসিনের চুলা পেতে ইদ্রিস নামের এক ছেলে চা বানায়। তার চা হলো অসাধারণ টু দ্য পাওয়ার 10। আসমা ম্যাডামের হাজবেন্ডকে এই চা খাইয়ে দেয়া দরকার। থানার বারান্দায় বসে চা খাচ্ছি, ওসি সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বিরক্ত মুখে বললেন, হেমুনা? আমি বললাম, জি। আপনাকে আমি বলেছি থানার ত্রিসীমানায় যদি আপনাকে দেখি তাহলে খবর আছে। আমি আপনাকে হাজতে ঢুকিয়ে দেব। চা খেতে এসেছি স্যার। ইদ্রিসের চা। চা খেয়েই চলে যাব, প্রমিস। থানার ভেতর চা খাওয়া যাবে না। এটা কোনো রেস্টুরেন্ট না। কাপ হাতে নিয়ে রাস্তায় চলে যান, এক্ষুনি, এক্ষুনি। আমরা কাপ হাতে রাস্তায় চলে গেলাম। চা শেষ করে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এই সময় সেখানে নানান ধরনের মানুষের সমাগম হয়। ওদের দেখতে ভালো লাগে। পার্কের একটি অংশে আসে হিজড়ারা। তারা আসে পুরুষের বেশে। এখানে এসে নিজেদের নারী করার চেষ্টা করে। ঠোঁটে কড়া করে লিপস্টিক দেয়, নারিকেলের মালার কাচুলি পরে, মুখে লজ্জা লজ্জা ভাব এনে একজন আরেকজনের চোখে কাজল দিয়ে দেয়। এদের সবার সঙ্গেই আমার খুব খাতির। আমাদের দুজনকে দেখে তারা খুশি হলো। একজন আনন্দিত গলায় বলল, কেমন আছেন গো হিমু ভাইজান? ভালো আছি। সাথে কে? জানি না আমার সাথে কে। আমি নিজেকেই চিনি না, অন্যকে চিনব কিভাবে? আমার কথায় তাদের মধ্যে হাসির ধুম পড়ে গেল। তারা খুবই মজা পেল। সন্ধ্যার আগে আগে আমি ফজলুল আলম সাহেবকে নিয়ে গেলাম বুড়িগঙ্গায়, চীন বাংলাদেশ মৈত্রী সেতুতে। রোজ সন্ধ্যায় সেখানে একজন ভদ্রলোক এসে উপস্থিত হন। তার উদ্দেশ্য সেতু থেকে লাফ দিয়ে নিচে পড়বেন, আত্মহত্যা করবেন। শেষ পর্যন্ত সাহসের অভাবে কাজটা করতে পারেন না। বাড়িতে ফিরে যান, পরদিন আবার আসেন। ইনার সঙ্গে কথা বললে ফজলুল আলম সাহেবের মজা পাওয়ার কথা। চারদিকে এত মজার উপকরণ ছড়ানো। ভদ্রলোককে পাওয়া গেল না। হয় তিনি আত্মহত্যা করে ফেলেছেন, কিংবা আত্মহত্যার পরিকল্পনা বাদ দিয়েছেন। এখন এই সময়ে স্ত্রী, পুত্র, কন্যাদের সঙ্গে গরম সিঙ্গারা দিয়ে চা খাচ্ছেন। হিমু সাহেব, জি। দিন তো শেষ হয়ে এলো। আপনি আমার এবং আমার স্ত্রীর জন্যে যা করেছেন তার জন্যে থ্যাংক ইউ, এই ইংরেজি বাক্যটা বলতে চাই। কখন বললে ভালো হয়? সবচেয়ে ভালো হয় সূর্য ডোবার সময় বললে। তিনি সূর্য ডোবার বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। আমি অপেক্ষা করছি। থাক, বলবো না কিসের অপেক্ষা করছি। ভর সন্ধ্যায় যখন চারিদিকে হাহাকার ধ্বনিত হতে থাকে, তখন ব্যক্তিগত অপেক্ষার কথা বলতে হয় না। হিমু সাহেব, জি। থ্যাংক ইউ বাক্যটা ঠিকমতো বলতে পারছি না। কথাগুলি গলায় আটকে যাচ্ছে। আপনাকে কিছু বলতে হবে না। আসুন, চুপচাপ সূর্যাস্ত দেখি। আমি সূর্যাস্ত দেখছি। ফজলুল আলম সাহেব দেখছেন না। তিনি রুমাল দিয়ে চোখ ঢেকে রেখেছেন। তারপরেও চোখের পানি আটকাতে পারছেন না। সূর্য ডোবার মহেন্দ্রক্ষণে একবার কান্না পেয়ে গেলে সেই কান্না থামানো খুব কঠিন। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা
হিমু সিরিজের গল্প সে আসে ধীরে, আজ চতুর্থ এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে কোন বইটি শুনতে চান কমেন্ট করে জানাতে পারেন। আমরা পাঠ করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।